হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস টেক্সট বই খুঁটিয়ে। তো যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য এই ক্লাসটি, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদের টেক্সট বই খুঁটিয়ে লাইন বাই লাইন তোমাদের শর্ট প্রশ্ন করে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমি যেগুলো দাগিয়ে দেবো সেগুলো তোমরা লিখে নিতে পারবে না। আর লেখার পর সাথে সাথে আমি কিন্তু প্রশ্ন কেমন ধরনের হবে, প্রশ্নটা কি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো ইতিহাসের ধারণা এই অধ্যায়টা আমরা পড়ছিলাম। আজকে পড়বো এখানে আমাদের 7th পর্ব, 7 নম্বর পর্ব আজকের এই অধ্যায়, ঠিক আছে? তো এখানে দৃশ্যশিল্পের ইতিহাস আছে, এখান থেকে পড়বো। যেগুলো আমি লাল কালি দিয়ে দাগিয়ে দেবো সেগুলো তোমরা নোট করে নেবে। দেখো, দৃশ্যশিল্প বলতে বোঝায় মানুষের সেই সমস্ত নান্দনিক কাজ যা দেখে মানুষ আনন্দ পায় ও এই ধরনের সৃজনমূলক কাজে উৎসাহিত হয়। এবার হাতে আঁকা ছবি। ভারতে প্রকৃত ছবি আঁকার কাজ শুরু হয় গুপ্ত যুগে। তাহলে এটা মনে রাখবে যে ভারতে গুপ্ত যুগে কিন্তু প্রথম ছবি আঁকার কাজ শুরু হয়, ঠিক আছে? তার প্রমাণ বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ। তো বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ কোন যুগে লেখা? না, এটা কিন্তু গুপ্ত যুগে লেখা। প্রশ্নটা এইভাবে কিন্তু দেবে, ঠিক আছে? কোন যুগে লেখা। তারপর দেখো, অজন্তা, বাঘ ও বাদামির গুহাগুলিতে যে সমস্ত ফ্রেস্কো বা দেয়াল চিত্রশিল্পের পরিচয় পাওয়া যায়। মহারাষ্ট্রের অজন্তায় 30টি গুহার মধ্যে 5টি ছিল উল্লেখযোগ্য। তাহলে এই যে অজন্তা গুহা, এটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এই গুহা চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মাতা ও পুত্র, হরিণ চতুষ্টয় ও বোধিসত্ত্ব চক্রপাণী চিত্র। পল্লব যুগে সিগুন ভাসলের জৈন মন্দির এবং কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির গাত্রে বিভিন্ন ছবি আঁকা হয়েছিল। তাহলে সিগুন ভাসলের জৈন মন্দির কোন যুগে আঁকা হয়, কোন যুগে তৈরি? না, এটা কিন্তু পল্লব যুগে। আর কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কিন্তু কোন যুগে? না, কোথায় অবস্থিত? কাঞ্চিপুরমে। আচ্ছা, পাল যুগের গ্রন্থ অষ্টসহস্রিকা, এটা মনে রাখবে। অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতায় হাতে আঁকা ছবির কিছু নমুনা পাওয়া যায়। এগুলো কিন্তু অবশ্যই একটু মনে রাখবে, এগুলো দেখে রাখবে। তারপর দেখো, সুলতানি ও মোগল যুগে চিত্র সংবলিত কিছু গ্রন্থের পরিচয় পাওয়া যায়, যেমন চিতাইবর্ত এবং হামজানামা। আচ্ছা, ব্রিটিশ আমলে ভারতের চিত্রশিল্পের পুরোধায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, জামিনিয়া প্রমুখ। উল্লেখযোগ্য 1854 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম আর্ট কলেজ গড়ে ওঠে। এটা মনে রাখবে সালটা, যে কলকাতায় ফোর্ট আর্ট কলেজ গড়ে ওঠে কত সালে? না, 1854 সালে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি কি? না, ফোর্ট আর্ট কলেজ কোথায় গড়ে ওঠে? কলকাতায় গড়ে ওঠে। কত সালে গড়ে ওঠে? না, 1854 সালে গড়ে ওঠে, ঠিক আছে? তো এখান থেকে দেখো, অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের প্রকৃত ছবি আঁকার কাজ শুরু হয় কোন যুগে? না, গুপ্ত যুগে। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ কোন যুগের? গুপ্ত যুগের, ঠিক আছে? এইগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা, এটি কোন যুগের গ্রন্থ? পাল যুগের গ্রন্থ। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। আর এখানে তো অবশ্যই এটা মনে রাখবে যে কলকাতায় প্রথম আর্ট কলেজ কোথায় গড়ে ওঠে? কলকাতায় গড়ে ওঠে। প্রথম আর্ট কলেজ কত সালে গড়ে ওঠে? না, 1854 সালে গড়ে ওঠে। এবার দেখো, ফটোগ্রাফি। দেখো, ফটোগ্রাফির কথাটি এসেছে গ্রিক ফটোস বা গ্রাফ শব্দের সমন্বয়ে, যার অর্থ হলো আলো দিয়ে লেখা। অর্থাৎ ফটোস এবং গ্রিক শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে। ক্যামেরার সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তুর ছবি তোলার প্রক্রিয়াকে ফটোগ্রাফি বলে। আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান অনস্বীকার্য, কারণ এর দ্বারা কোনো একটি ঘটনা বা মুহূর্তের চিত্র ইতিহাসের পাতায় জ্বলন্ত সাক্ষী হিসেবে সযত্নে তুলে রাখা যায়। ফলে প্রাসঙ্গিক ইতিহাস চর্চা নির্ভুল ও নিরপেক্ষ হয়। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন এই একটি বিষয়ে দুজন ব্যক্তির তোলা ছবি দুরকম অর্থ বহন করে। 1816 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর ক্যামেরা আবিষ্কার করলে, তাহলে এখানটায় মনে রাখবে যে ক্যামেরা আবিষ্কার কে করেন? না, জোসেফ নিসেফোর, এটা মনে রাখবে, ঠিক আছে? তো ক্যামেরা আবিষ্কার কে করেন? না, ক্যামেরা আবিষ্কার করেন কিন্তু জোসেফ নিসেফোর, ঠিক আছে? ইনি কিন্তু ফরাসি বিজ্ঞানী। ওকে, আচ্ছা, এটা মনে করা হয় যে 1839 খ্রিস্টাব্দে প্রথম ফটোগ্রাফির সূচনা হয়। তাহলে 1839 খ্রিস্টাব্দে প্রথম ফটোগ্রাফির সূচনা হয়। তাহলে প্রথম ফটোগ্রাফির সূচনা হয় কত সালে? না, 1839 খ্রিস্টাব্দে প্রথম ফটোগ্রাফির সূচনা হয়। 1840 খ্রিস্টাব্দে কলকাতায় ক্যামেরার প্রচলন হয়। কলকাতার প্রাচীনতম স্টুডিও হলো মেসার্স বার্ন অ্যান্ড শেফার্ড স্টুডিও, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই স্থাপত্যের ইতিহাস। স্থাপত্য ইতিহাসে দেখো, আচ্ছা, তার আগে এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও যে প্রশ্নগুলো এখানতে আছে। ক্যামেরা আবিষ্কার করেন, এখান থেকে বেশি তেমন কিছু নেই। ক্যামেরা আবিষ্কার কে করেন? না, জোসেফ নিসেফোর ক্যামেরা আবিষ্কার করেন। আর ফটোগ্রাফির সূচনা প্রথম কত সালে হয়? 1839 খ্রিস্টাব্দে হয়, ঠিক আছে? এবার স্থাপত্যের ইতিহাস। লাতিন শব্দ আর্কিটেকচারা এবং গ্রিক শব্দ আর্কিটেকচার মিলে আর্কিটেকচার বা স্থাপত্য কথাটির উৎপত্তি হয়েছে। ঔপনিবেশিক যুগে ভারতে স্থাপত্য শিল্প চর্চার ইতিহাস শুরু হয় জেমস ফার্গুসন, প্রাসি ব্রাউন ও কানিংহামের হাত ধরে। ভারতে এই ধরনের ইতিহাস চর্চার উদ্দেশ্য ছিল ভারতীয় স্থাপত্য শিল্পের উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানা। স্থাপত্যের সঙ্গে মানুষের সংস্কৃতি, চেতনা ও ধর্মীয় ভাবনার সম্পর্ক কী, সমকালীন রাজন্যবর্গের দৃষ্টিভঙ্গি কী, অর্থনীতির সঙ্গে, এগুলো জানার দরকার নেই। আচ্ছা, এবার দেখে নাও, এর ফলে জানা যায় গুপ্ত যুগের মন্দির শিল্পে বেসর ও দ্রাবিড় নগর
আচ্ছা, পাল যুগের সর্বোদ্ভদ্র ও টেরাকোটা শিল্পরীতি, তাহলে এগুলো তোমরা একটু মনে রাখবে এগুলো, ঠিক আছে। মোগল যুগে ইন্দো সার্সেনিক, এবং এগুলো দরকার নেই, খুব একটা বিশেষ দরকার নেই। তো গঠিত অনুসারে রাইটার্স বিল্ডিং 1777 সালে, কত সাল? ভারতীয় জাদুঘর 1814, এবং এটা কিন্তু কলকাতা হাইকোর্ট 1872, এইগুলো কিন্তু এই যুগে স্থাপিত হয়, ঠিক আছে। তো কি বললাম এখান থেকে, যেগুলো মনে রাখবে যে রাইটার্স বিল্ডিং কত সালে স্থাপিত হয়, রাইটার্স বিল্ডিং কিন্তু 1777 সালে স্থাপিত হয়। ভারতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়, 1814 সালে স্থাপিত হয়। কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়, 1872 খ্রিস্টাব্দে স্থাপিত হয়, ঠিক আছে। জানা যায় পল্লব ও চোল আমলে মন্দিরগুলিতে শৈব ও বৈষ্ণব ধর্মের যোগ রয়েছে। পল্লব শিল্পের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাহাড় কেটে রথের আদলে মন্দির নির্মাণ রীতি। তাহলে কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাহাড় কেটে রথের আদলে মন্দির নির্মাণ, না পল্লব যুগে? এটা কিন্তু মনে রাখবে। তাহলে প্রশ্নটা কী হবে, না কোন যুগে বৈশিষ্ট্য ছিল পাহাড় কেটে রথের আমলে মন্দির নির্মাণ রীতি, না পল্লব যুগে। আবার চোল যুগের মন্দির শিল্পীর বিভিন্ন আঙ্গিকে ছিল উচ্চ বিমান মণ্ডপ, বেষ্টনী, তোরণ, কুলুঙ্গি ও চারকোনা গর্ভগৃহ। এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য ওড়িশায় সূর্য মন্দির, যাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। তাহলে ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়, না ওড়িশার সূর্য মন্দিরকে কিন্তু ব্ল্যাক প্যাগোডা বলা হয়। আবার তাজমহলকে বলা হয় পাথরে গড়া কল্পনা ও স্বপ্ন। এটা মনে রাখবে যে তাজমহলকে কি বলে বা কাকে বলা হয় পাথরে গড়া কল্পনা ও স্বপ্ন, তাজমহলকে বলা হয় পাথরে গড়া কল্পনা ও স্বপ্ন। তাহলে ব্ল্যাক প্যাগোডা কাকে বলে, ওড়িশার সূর্য মন্দিরকে, আর পাহাড়ে গড়া কল্পনা ও স্বপ্ন কাকে বলে, তাজমহলকে, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকে আমরা সপ্তম পর্ব শেষ করলাম ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে। যেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এগুলো লাল কালিতে দাগও, এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। দেখো, শর্ট প্রশ্ন যত বেশি করবে তত কিন্তু তুমি নাম্বার পাবে, ঠিক আছে। তো শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু বইটাকে খুঁটিয়ে পড়তে হয়, ঠিক এইভাবে যেগুলো আমি তোমাদের বই খুঁটিয়ে করিয়ে দিচ্ছি, দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের ক্লাস 10, অর্থাৎ যারা নতুন ক্লাস 10 উঠেছে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করছি, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।